Okay, so we will do potential difference and resistance. Potential difference. আচ্ছা পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে? এনিওয়ান কেউ বলতে পারবে পোটেনশিয়াল ডিফারেন্স? হ্যাঁ, যেটা ভোল্ট মিটার মাপে। ওকে, তার মানে আমরা প্রথমে একটু আলোচনা করব অ্যাবাউট হাই অ্যান্ড লো পোটেনশিয়ালস। আচ্ছা মনে কর যে এখানে অনেকগুলো পজিটিভ চার্জ রয়েছে। কি আছে এখানে? অনেকগুলো পজিটিভ চার্জ রয়েছে, এখানে বেশ কিছু নেগেটিভ চার্জ রয়েছে। কোনটা হাই পোটেনশিয়াল, কোনটা লো পোটেনশিয়াল? অনেকগুলো পজিটিভ চার্জ। গুড, সো দিস আর হাই পোটেনশিয়াল, দিস আর হাই পোটেনশিয়াল। এগুলো কি তাহলে লো পোটেনশিয়াল। ধর এখানে প্লাস 15 কুলম চার্জ আছে, এখানে সাপোজ -5 কুলম চার্জ আছে, তাহলে অবভিয়াসলি এটা হাই পোটেনশিয়াল, অবভিয়াসলি এটা লো পোটেনশিয়াল। সাপোজ কোনো জায়গায় অ্যাকুমুলেশন অফ চার্জ এরকম আছে যে এখানে +10 কুলম চার্জ আছে, এখানে 0 কুলম চার্জ আছে, কোনটা হাই কোনটা লো? গুড, তাহলে এটা হাই পোটেনশিয়াল, এটা ওকে। যারা অনলাইন আছে রিপ্লাই দিতে হবে না, এটা হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল। ওকে, মনে করো যে কোনো একটা জায়গায় 0 কুলম চার্জ আছে, কোনো একটা জায়গায় -3 কুলম চার্জ আছে, কোনটা হাই পোটেনশিয়াল? আসতে, তাহলে 0টা কত পোটেনশিয়াল? হাই পোটেনশিয়াল, -3। ওকে, নেক্সট সোহিনীকে। সোহিনী, যদি কোনো জায়গায় একটা চার্জ থাকে এইরকম যে এখানে -2 কুলম চার্জ আছে, এখানে -7 কুলম চার্জ আছে, কোনটা হাই কোনটা লো? -2 হচ্ছে হাই পোটেনশিয়াল, -7 লো পোটেনশিয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে যেখানে পজিটিভ চার্জ বা মোর নাম্বার অফ পজিটিভ চার্জেস বা লেস নাম্বার অফ নেগেটিভ চার্জেস আছে সেইটা হাই পোটেনশিয়াল হবে, আর যেখানে মোর নাম্বার অফ নেগেটিভ চার্জ বা লেস নাম্বার অফ পজিটিভ চার্জ আছে সেটা কি হবে? লো পোটেনশিয়াল। মনে কর যদি আমার একটা চার্জ হয় +7 কুলম +3 কুলম, কোনটা হাই পোটেনশিয়াল? গুড, সো দিস ইজ হাই পোটেনশিয়াল, দিস ইজ লো পোটেনশিয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? যারা অনলাইন আছিস তাদেরকে রিপ্লাই দিতে হবে না, যার কারণ অডিও ইকো করছে এখানে, বাকিরা রিপ্লাই দাও। হ্যাঁ হ্যাঁ শিওর। এটাও ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, পোটেনশিয়ালের আইডিয়াটা আমরা কেমনভাবে নেব? অর্চন এখানটায় চলে যায়। পোটেনশিয়ালের আইডিয়াটা আমরা কেমনভাবে নেব? পোটেনশিয়ালের আইডিয়াটা আমরা কেমনভাবে নেব? যে মনে করো এইরকম ভাবে ভাববে, ভালো করে দেখো। মনে করো এক জায়গায় প্রচুর জল আছে, এটার মধ্যে প্রচুর পরিমাণ জল আছে, রাইট? যদি এইরকম একটা ছোট্ট গামলা নিই, ছোট বিকার নিই, তার মধ্যে বেশি জল আছে না কম জল আছে এটার থেকে? কম। তাহলে এটা নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। কার বেশি জল আছে, এ না বি? এর বেশি জল আছে, রাইট? আচ্ছা যদি এইরকম করি যে এই যে বিকে যদি আমি এখানে না রেখে এইখানটায় রাখি, আর এখান থেকে যদি একটা পাইপ জুড়ে দিই, জলটা কোথা থেকে কোথায় আসবে? এ থেকে বিতে যাবে, রাইট? কারণ আমি একটা গ্রাউন্ডের রেসপেক্টে একে হায়ার লেভেলে রেখেছি, গ্রাউন্ডের রেসপেক্টে একে লোয়ার লেভেলে রেখেছি, তাই না? এইটা সাপোজ 10 মিটার, এটা সাপোজ 2 মিটার। ক্লিয়ার হয়েছে? এটা কি ডিপেন্ড করলো এর জন্য যে কার ওয়াটারের অ্যামাউন্ট বেশি আছে তার উপর ডিপেন্ড করলো? না। কিসের উপর ডিপেন্ড করলো? কে কত লেভেলে রয়েছে, রাইট? কার হাইট কত বেশি, কার চার্জের অ্যামাউন্ট বেশি সেটার উপরে কি ডিপেন্ড করলো? মানে কার ওয়াটারের অ্যামাউন্ট বেশি সেটার উপরে কি ডিপেন্ড করলো? না। যে কে কত উপরে আছে, কে কত হাইট উপরে আছে তার উপর ডিপেন্ড করলো। হ্যাঁ, কে কত হাইট উপরে আছে তার, কে কত হাইট উপরে আছে তার উপরে ডিপেন্ড করছে। ইজ দ্যাট ক্লিয়ার? রাইট? আচ্ছা মনে করো এবার গল্পটা কেমন হচ্ছে যে আমার এইটাই রয়েছে, দিস ইজ এ, কিন্তু আমি কি করলাম, এই যে ছোট বিটাকে আমি উপরে তুলে দিলাম, দিয়ে এখান থেকে একটা পাইপ দিয়ে জুড়ে দিলাম। কোন দিকে ফ্লো করবে ওয়াটার? বি থেকে এতে। কেন বি থেকে এতে কেন? গুড, তার মানে বি থেকে এ, কারণ বি ইজ অ্যাট আ হায়ার হাইট দ্যান এ, এর থেকে বি বেশি হাইটে রয়েছে, রাইট? তার মানে
সাপোজ বি আছে, এ আছে 10 মিটারে, বি আছে 30 মিটারে, অবভিয়াসলি বি থেকে এতে আসবে। এই যে আইডিয়াটা যে কোথা থেকে কোথায় আসবে, এই আইডিয়াটাই হচ্ছে দি আইডিয়া অফ পোটেনশিয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? এবার সুন্দর করে বললে, ফিজিক্সের ভাষায় বললে কি করে বলবো, যে মনে করো যে এ যে বডিটা আছে আর বি যে বডিটা আছে, আমাকে একটা কথা বল, যদি গ্রাউন্ড থেকে একটা জিনিসকে বিতে নিয়ে যেতে হয় আর গ্রাউন্ড থেকে একটা জিনিসকে এতে নিয়ে যেতে হয়, কার ক্ষেত্রে আমাকে বেশি ওয়ার্ক করতে হবে? বি এর ক্ষেত্রে। তাহলে এই দুজনের মধ্যে কার মধ্যে বেশি এনার্জি স্টোর আছে? বি এর মধ্যে। সো মোর পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন বি, রাইট? লেস পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন এ। তাহলে ওয়াটার কোথা থেকে কোথায় ফলো করলো? ওয়াটার কোথা থেকে কোথায় ফ্লো করলো? বি থেকে। তার মানে যার পোটেনশিয়াল এনার্জি বেশি সেখান থেকে ফ্লো করলো যার পোটেনশিয়াল এনার্জি কম তার মধ্যে, রাইট? এটার ক্ষেত্রেও তাই হলো না? এখানে কার পোটেনশিয়াল এনার্জি বেশি? এর পোটেনশিয়াল এনার্জি বেশি। কার কম? বি। তাহলে কোথা থেকে কোথায় ফ্লো করলো? এ থেকে বিতে। হাইট অনুযায়ী হয়। যখন আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলবো, এটা কার ক্ষেত্রে বললাম? দিস ইজ ফর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আগে দেখো এটা বুঝতে পেরেছো কিনা? দিস ইজ ফর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ওকে, অ্যাবসলিউটলি দিস ফর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, যে এই জিনিসটাই যদি আমি ইলেকট্রিসিটির ক্ষেত্রে দেখি তাহলে আমি সেটাকে কিভাবে দেখব? নাও ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিভাবে দেখব? গুড, ওইভাবে দেখতে পারি, বা এটাকে আরেক রকম ভাবেও ভাবতে পারি। দেখো ভাবনাটাকে বোঝো। মনে করো যে আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে, রাইট? ক্যাপিটাল কিউ দিয়ে লিখছি কারণ এই চার্জটা হচ্ছে অ্যাট রেস্ট, স্ট্যাটিক। কিসে আছে এই চার্জটা? স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি ও কি নড়ছে ওখান থেকে? না। এবার মনে কর আমি একটা পজিটিভ চার্জকে, যেটা স্মল কিউ, অন্য একটা চার্জকে দূর থেকে এর কাছে নিয়ে আসতে চাইছি। চার্জের প্রপার্টি হচ্ছে যত কাছে একটা চার্জ আসতে চাইবে, আচ্ছা বল আগে এটা বল, সেম চার্জ হলেও রিপেল করবে না অ্যাট্রাক্ট করবে? রিপেল করবে। এবার যত চার্জটা কাছে বেশি আসতে চাইবে ও তত বেশি রিপেল করবে, যত দূরে থাকবে তত না। প্লাস চার্জকে কোনোদিনই অ্যাট্রাক্ট করবে না, তাহলে স্ট্যাটিক থাকবে না। যত দূরে থাকবে তত কম রিপেল করবে, যত কাছে থাকবে তত দূরে সরাতে বেশি চাইবে, রাইট? তো তুই আছিস, তোর একটা বান্ধবী আছে যাকে তোকে পছন্দ হয় না, সারাদিন তোর ব্যাপারে বিচিং করে, কি করবি? যত দূরে আছে তাও ঠিক আছে, কাছে যা, হাট 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 আমার সামনে দিয়ে যা, রাইট? গায়ে দিয়ে জড়িয়ে ধরলে কি করবি? হ্যাঁ, রাইট। তার মানে কি যে প্লাস প্লাসকে পছন্দ করে না, তাহলে প্লাসের কাছে যদি প্লাস চলে আসে তাহলে প্লাস কি করবে? রিপেল করবে। যত বেশি কাছে আসবে তত, রাইট? যত দূরে যাবে, যা ঠিক দূরে আছে, ঠিক আছে, ওর দিকে তাকাবো না, ম্যাক্সিমাম এটা, তাই না? তার মানে কি? তার মানে আমাকে বুঝতে হবে যে যত কাছে আসছে আমি ওকে তত বেশি রিপেল করছি। তার মানে যদি আমি একে জোর করে কাছে নিয়ে আসি, ধর তুই একটা মেয়েকে পছন্দ করিস না, তার নাম সাপোজ অলিভিয়া, রাইট? হ্যাঁ, অলিভিয়াকেও পছন্দ করে না। সাপোজ অভিক অলিভিয়াকে গুনগুনের কাছে নিয়ে আসতে, অভিক গুনগুনের বেস্ট ফ্রেন্ড নয়, অভিক গুনগুনের জাস্ট ক্লাস ফ্রেন্ড। তাহলে অভিক কি চাইছে? যে অলিভিয়াকে গুনগুনের কাছে নিয়ে আসতে, রাইট? গুনগুন অলিভিয়াকে পছন্দ করে না, গুনগুন অভিককে কি বলবে? অভিক অলিভিয়াকে আনিস না। এবার রাইমা এই জিনিসটা করছে, রাইমা বলছে অলিভিয়াকে নিয়ে আসবো, আয় আমি বন্ধুত্ব করিয়ে দিচ্ছি। গুনগুনের ভালো বন্ধু হচ্ছে রাইমা, তাহলে গুনগুন কি করবে? আচ্ছা ঠিক আছে, রাইমা বলছে থাক। কার মধ্যে ক্ষমতা বেশি অলিভিয়াকে গুনগুনের কাছে আনা, রাইমার না অভিকের? রাইমা। অডিও অনলাইনে যারা আছিস অন করিস না, ইকো হবে। আচ্ছা, তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে? যে যদি কেউ কোনো একটা, ধর আমি একজন ইউজার, আমি একজন এক্সপেরিমেন্টার, আমি যদি কিউকে ক্যাপিটাল কিউ এর কাছে নিয়ে আসতে চাই, পজিটিভ তো পজিটিভের কাছে আসতে চাইবে না, আমি যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কিছু একটা কাজ করতে হবে। কি করতে হবে? শুনতে পাইনি, কি করতে হবে? কথা নয়, আমি যেটা পজিটিভ চার্জকে পজিটিভের কাছে নিয়ে আসতে চাই, কি করতে হবে আমাকে? না, পজিটিভকে নিয়ে আসতে চাই, পরে মাইনাসকে যদি আমি নিয়ে আসি, এরকম করে ধরে নিয়ে আসি, তাহলে আমাকে কি কাজ করতে হবে নাকি এই চার্জটা কাজ করবে? আমাকে কাজ করতে হবে।
সেই সব গল্প পড়ে, সিম্পল বোঝো, বেশি মাথা হাঁপিও না, যেটুকু বলছি যেভাবে বোঝাচ্ছি এইটুকুই বোঝো। পজিটিভ চার্জ কি প্লাস কিউ এর কাছে আসতে চাইবে? ইয়েস অর নো? না। তাহলে একে যদি এর কাছে নিয়ে আসতে হয় তাহলে বাইরে থেকে তো কাজ করতে হবে, দ্য ইউজার হ্যাজ টু ডু সাম ওয়ার্ক, রাইট? যদি নেগেটিভ চার্জ হতো, ধর রায়মা দূরে রয়েছে, দেখবি ও একাই চলে আসছে, এই গুনগুন 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 শোন 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 শোন, তার মানে কি রায়মা হচ্ছে নেগেটিভ চার্জ, ও কি করছে গুনগুনের কাছে এমনি চলে আসবে, তখন গুনগুনকে কি বলতে হবে? এ রায়মা আয় আমার দিকে, রাইট? গুনগুনকে কি বলতে হবে? হ্যালো, ওকে। সো ওয়্যার ওয়্যার উই? তাহলে কি, যদি পজিটিভ চার্জ হয় ও আসতে চাইবে না, যদি নেগেটিভ চার্জ হয় কি হবে? ও, তার মানে নেগেটিভ চার্জ হলে পজিটিভ চার্জ কি করবে? ও নিজেই ডাকবে আয় আমার কাছে। পজিটিভ চার্জ হলে আসবে না, তাই বাইরে থেকে কাউকে ঠেলে ওকে আনতে হবে। তার মানে ফর পজিটিভ চার্জ ওয়ার্ক হ্যাজ টু বি ডান। পজিটিভ চার্জের জন্য কি হচ্ছে? ওয়ার্ক হ্যাজ টু বি ডান। নেগেটিভ চার্জের জন্য দ্য এন্টিটি উইল ডু দি ওয়ার্ক। যে চার্জটা রয়েছে এখানে, যে এন্টিটিটা রয়েছে এখানে, সে কাজটা করবে, রাইট? তার মানে দুটো কেস, একটা হচ্ছে আমরা এখনো কিচ্ছু ইউজ করব না, আমরা সিম্পল কনসেপ্ট নিচ্ছি যে যদি একটা নেগেটিভ চার্জকে কাছে আনতে হয় তার মানে কে কাজ করবে? এইটা কাজ করবে। যদি পজিটিভ চার্জকে কাছে আনতে হয় তাহলে কে কাজ করবে? বাইরে থেকে কোনো ইউজার ওয়ার্ক করবে। আগে দেখো এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, আমি যখন কাজ করি তাহলে আমি তার মধ্যে কি স্টোর করি? পোটেনশিয়াল এনার্জি। যেমন গ্র্যাভিটির ক্ষেত্রে উপরে যখন তুলছিলাম তার মধ্যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি স্টোর করছিলাম, তাহলে চার্জের ক্ষেত্রে যদি একে আমি কাছে নিয়ে যাই তাহলে এর মধ্যে কি পোটেনশিয়াল এনার্জি স্টোর করব? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। কি স্টোর করব? ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? তার মানে আমি যখন এখান থেকে এইকে ওকে কাছে নিয়ে আসছি, আমি ওর উপর একটা কাজ করছি, কাজের জন্য কাছে আসছে, তার মানে তখন এর মধ্যে আমি একটা এনার্জি স্টোর করছি চার্জটার মধ্যে, দ্যাট ইজ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। কি এনার্জি? গুড। নেগেটিভ চার্জটা, তাহলে নেগেটিভ চার্জটা তো অটোমেটিক কাছে আসবে, তাহলে ও তো ওয়ার্ক গেইন করছে না, ওর উপরে কাজ করছে কে? এ, রাইট? দিয়ে ওকে কাছে নিয়ে আসছে, তাহলে এ কি কোনো পোটেনশিয়াল এনার্জি গেইন করছে? না। এ কি করছে? উল্টো লস হচ্ছে এক্ষেত্রে। বোঝা গেল? তাহলে কি হবে? এর স্পিড বাড়তে শুরু করবে, তার মানে কি এর কাইনেটিক এনার্জি গেইন করছে, পোটেনশিয়াল এনার্জি লস করছে। এবার এইভাবে ভাব যে যদি আমার এখানে একটা বড় প্লাস কিউ থাকে যে স্ট্যাটিক, আমার এখানে একটা বড় মাইনাস কিউ থাকে, এও স্ট্যাটিক, রাইট? দিস ইজ স্ট্যাটিক, দিস ইজ অলসো স্ট্যাটিক। আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখি, সে কোন দিকে যাবে? মাইনাস কিউ এর দিকে, রাইট? সে কোন দিকে যাবে? মাইনাস কিউ এর দিকে। কারণ মাইনাস কিউ ওকে ওর দিকে পুল করবে, প্লাস কিউ ওকে ওর দিকে ঠেলে দেবে, রাইট? তার মানে কি? তার মানে যদি আমি একটা পজিটিভ চার্জ রাখি, সে সবসময় একটা হায়ার পোটেনশিয়াল থেকে একটা লোয়ার পোটেনশিয়ালের দিকে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আবার কনসেপ্টটা ক্লিয়ার করো, একটা ওভারভিউ দিচ্ছি, প্রত্যেক আরেকবার শোনো। যদি একটা পজিটিভ চার্জকে গোটা প্লাস কিউ চার্জের কাছে নিয়ে আসতে চাই, ওর উপরে আমায় কি করতে হবে? ওয়ার্ক ডান করতে হবে। ওয়ার্ক ডান করা মানে এই ক্ষেত্রে তার পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? বাড়ছে, রাইট? যদি একটা মাইনাস চার্জকে কাছে নিয়ে আসতে চাই তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? কমছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে এটা কি হচ্ছে? একটা হাই পোটেনশিয়াল, তাই না? রাইট? কারণ যত আমি এদিকে যাব, প্লাসের দিকে যাব, তত পোটেনশিয়াল কি হচ্ছে? বাড়ছে। সো ইট ইজ হাই পোটেনশিয়াল। ওর জন্য মাইনাসটা কি? লো পোটেনশিয়াল। তার মানে দিস ইজ লো পোটেনশিয়াল। কনসেপ্টটা পোটেনশিয়াল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, ভালো করে বুঝবি। আমি একটা ট্যাঙ্কি বানিয়েছি 4 তলার উপরে, আর একটা ট্যাঙ্কি বানিয়েছি 40 তলার উপরে। কোনখান থেকে জল পড়লে জলটা বেশি জোরে পড়বে? তার মানে দুটোর পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স। 4 তলার গ্রাউন্ড ফ্লোর, 40 তলার গ্রাউন্ড ফ্লোর, 4 তলার গ্রাউন্ড ফ্লোর, 40 তলার গ্রাউন্ড ফ্লোর, দুটোর পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স কার বেশি? 40 তলার গ্রাউন্ড ফ্লোর বেশি। তার মানে যখন পোটেনশিয়াল ডিফারেন্স বাড়ছে তখন তাড়াতাড়ি পড়ছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এইটাকে আমরা একটুখানি অন্যরকমভাবে ভাবি, অন্যরকমভাবে। ভালো করে দেখবে, ভালো করে দেখবে। মনে করো যে আমার কাছে একটা চার্জ আছে, আমার কাছে একটা চার্জ আছে। ভালো করে বুঝবি। ধর আমরা যে মেয়েটাকে নিয়ে কথা বলছিলাম, অলিভিয়া। এখন দিস ইজ অলিভিয়া, কথা নয়, আমি চিনি না অলিভিয়াকে। অলিভিয়া বলে সত্যি কেউ আছে নাকি? এই রে, তাহলে অন্য কোনো নাম দিই, তার ফাতেমা।
এই রে, এই অলিভিয়াকে বলিস, আমি ভুল করে বলেছি ওর নাম, আমি জানতাম না। আচ্ছা, অন্য কোনো নাম, সাপোজ চিত্রিতা, চিত্রিতা, ঠিক আছে, সাপোজ দিস ইজ চিত্রিতা, সি। চিত্রিতাকে কি দিয়ে লিখলাম? সি। এবার চিত্রিতাকে দুজন আছে, এখানে আছে গুনগুন, এখানে আছে সোহিনী। ওকে, চিত্রিতাকে গুনগুনও পছন্দ করে না, চিত্রিতাকে সৈন্য পছন্দ করে না, রাইট? কিন্তু চিত্রিতাকে গুনগুন বেশি ডিসলাইক করে, মোর। সোহিনী অতটা, ঠিক আছে, এমনি ভালো লাগে না, বাট ঠিক আছে। এবার আমাকে একটা কথা বল, যে যদি চিত্রিতাকে গুনগুনের কাছে নিয়ে আসতে হয় আর চিত্রিতাকে সোহিনীর কাছে নিয়ে আসতে হয়, কার কাছে নিয়ে আসতে গিয়ে বেশি ওয়ার্ক করতে হবে? গুনগুন, রাইট? রাইট। তার মানে ধর এখানে একটা বডি আছে, একটা হায়ার পোটেনশিয়াল, এখানেও একটা বডি আছে, একটা হায়ার পোটেনশিয়াল, বাট এটার বেশি হায়ার পোটেনশিয়াল। আমাকে যদি একটা পজিটিভ চার্জকে নিয়ে আসতে হয়, কার কাছে বেশি কাজ করতে হবে? বেশি হায়ার না কম হায়ার? বেশি হায়ার। তার মানে এখানে আমায় কি করতে হবে? ওয়ার্ক ডান বেশি করতে হবে, রাইট? এখানে কি করতে হবে? ওয়ার্ক ডান কম করতে হবে। পরিষ্কার হলো? তার মানে আমাকে যদি একটা লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যেতে হয়, দ্যাট মিনস আমাকে ওয়ার্ক ডান করতেই হচ্ছে। বেশি হায়ার পোটেনশিয়াল ডিফারেন্স হলে বেশি কাজ করতে হচ্ছে, কম হায়ার পোটেনশিয়াল ডিফারেন্স হলে কম কাজ করতে হচ্ছে, কিন্তু আমাকে তো কাজ করতেই হচ্ছে। এবার মনে কর যে আমার কাছে একটা চিত্রিতা আছে, একটা চিত্রিতাকে গুনগুনের কাছে বা হাই পোটেনশিয়ালের কাছে নিয়ে যেতে গেলে আমাকে 10 জুল কাজ করতে হয়, রাইট? কজুল কাজ করতে হয়? 10 জুল কাজ করতে হয়। আচ্ছা আমাকে বলতো এবার, যদি আমার কাছে 20টা চিত্রিতা থাকতো, তাহলে গুনগুনের কাছে নিয়ে যেতে গেলে কত কাজ করতে হতো? 200 জুল। অনলাইন যারা আছিস বলিস না বাবা, এখানে অডিও হচ্ছে। 200 জুল, রাইট? 200 জুল, রাইট? তার মানে 20টা চিত্রিতাকে গুনগুনের কাছে নিয়ে যেতে গেলে 200 জুল কাজ করতে হয়। তার মানে যদি এইরকম হয় যে, তাহলে আমাকে ইউনিট চিত্রিতাকে যদি নিয়ে যেতে হয়, তাহলে আমার কতটা কাজ করতে হবে? 20 জনের জন্য 200 জুল, একটা চিত্রিতার জন্য কত? কি করে করলাম? দ্যাট ইজ 200 জুল বাই একটা চিত্রিতা, মানে 220টা চিত্রিতা। ঠিক আছে, এইভাবে বুঝতে সুবিধা হবে। সো দ্যাট ইজ 10 জুল পার কুলম, তাই না? দ্যাট ইজ 10 জুল পার কুলম। ক্লিয়ার হয়েছে? তার মানে এই যে কতটা ওয়ার্ক করতে হলো ইউনিট চার্জকে নিয়ে যেতে, এইটা আমাকে কি বোঝায়? যে ওর কাছে যদি এই ধরনের একটা চার্জকে আমি নিয়ে আসতে চাই, তাহলে ইউনিটকে যদি নিয়ে আসতে হয়, তাহলে আমাকে এতটা কাজ করতে হয়। দিস ইজ দ্য আইডিয়া অফ পোটেনশিয়াল। এইটাকে আমি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল দিয়ে কী করে মাপবো? যে আমার কাছে একটা 1 লিটারের জল আছে, 1 লিটার বা 1 কেজির জলকে উপরে তুলতে গেলে আমাকে কাজ করতে হচ্ছে সাপোজ 5 জুল, একতলার উপরে তুলতে গেলে। তাহলে আমাকে যদি 100 লিটার একতলার উপরে তুলতে হয়, 1 লিটারে 5, 100 লিটারে কত? 500 জুল। এই যে আইডিয়াটা, যে 1 লিটার তুলতে গেলে কত পোটেনশিয়াল আমার লাগবে, কতটা ওয়ার্ক ডান আমাকে করতে হবে, দিস ইজ দি আইডিয়া অফ পোটেনশিয়াল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে ইউনিট চার্জকে নিয়ে যেতে গেলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে ফর ইউনিট চার্জ, দ্যাট ইজ দি আইডিয়া অফ পোটেনশিয়াল। হ্যাঁ, বড় ঝর্ণাটা চাল তাড়াতাড়ি পড়বে সেটা অন্য কারণে। তার কারণ হচ্ছে অনেকটা লেন্থও পড়ছে, গ্র্যাভিটি পড়ছে, অ্যাক্সেলারেশন হচ্ছে, তাই আসতে পড়ছে। আমি সেই কনসেপ্টে যাচ্ছি না, আমি এই কনসেপ্টে যাচ্ছি যে ছোট ঝর্ণা আছে, বড় ঝর্ণা আছে। ছোট ঝর্ণার উপরে তুলতে যা কাজ করতে হবে, বড় ঝর্ণার উপরে তুলতে বেশি কাজ না কম কাজ করতে হবে? বেশি কাজ করতে হবে, কারণ এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি? বেশি। ওকে, তার মানে বেশি কাজ করতে হবে। এবার এই যে কাজটা করতে হলো, সেটা যদি 1 কেজি জলকে তুলতে যা করতে হবে, দ্যাট ইজ পোটেনশিয়াল। আর এনি নাম্বার অফ জলকে তুলতে যা করতে হবে, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। বোঝা গেল? আমার কাছে দুটো ঝর্ণা আছে, দিস ইজ আ লো লাইং ঝর্ণা, দিস ইজ আ হাই লাইং ঝর্ণা, রাইট? ক্লিয়ার হলো? এবার এখানে 10 কেজি জলকে তুলতে 120 জুল কাজ করতে হয়, এখানে 10 কেজি জলকে তুলতে 240 জুল কাজ করতে হয়। এটা কত কেজি জলকে তুলতে? 10 কেজি জলকে তুলতে। তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ 10 কেজি জল হচ্ছে 120 জুল, পোটেনশিয়াল এনার্জি অফ 10 কেজি জল এইটার ক্ষেত্রে হচ্ছে 240 জুল, রাইট? কিন্তু পোটেনশিয়াল কি? পোটেনশিয়াল হচ্ছে 10 কেজি জলের জন্য নয়, 1 কেজি জলের জন্য। তাহলে এই যে এটা, দিস ইজ পোটেনশিয়াল এনার্জি, এটাকে আমরা ইউ দিয়ে লিখি। ইউ কি? ইউ ইজ পোটেনশিয়াল এনার্জি। ইউ কি?
পোটেনশিয়াল এনার্জি। 240 জুল কি পোটেনশিয়াল এনার্জি, রাইট? 10 জুল জলের জন্য, 10 কেজি জলের জন্য, তাহলে 1 কেজি জলের জন্য কত হবে? 12। তার মানে কি করলাম, নিশ্চয়ই U1 বাই 10 করলাম, তাই না? তার মানে 120 জুল বাই 10, তার মানে 12 জুল পার কেজি। এই যে কনসেপ্টটা, এত জুল পার কেজি, দিস ইজ দি আইডিয়া অফ পোটেনশিয়াল। এটাকে ভি দিয়ে লিখি। এটা গ্র্যাভিটির ক্ষেত্রে, তাহলে এখানে কত হবে? একইভাবে 24 জুল পার কেজি, এটা পোটেনশিয়াল, এটাও গ্র্যাভিটির ক্ষেত্রে। তাহলে চার্জের ক্ষেত্রে কি করে লিখব? চার্জের ক্ষেত্রে এইভাবে লিখব যে, মনে করো আমার একটা সার্কিট আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। মনে করো আমার একটা সার্কিট আছে, সাপোজ এটা আমার একটা সার্কিট, এখানে আমার একটা ব্যাটারি আছে, এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে, দুটো রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? আমি কি দেখছি? আমি দেখছি যে কিউ চার্জকে যদি এই গোটা সার্কিটটা ঘুরিয়ে আনতে হয়, তাহলে ব্যাটারিকে তো একটা কাজ করতে হয়, নাহলে কিউ চার্জ কেন যাবে? আমি যদি শুধু রেজিস্ট্যান্সের তারগুলোকে লাগিয়ে রেখে দিই, যাবে? শুধু রেজিস্ট্যান্সের তারকে লাগিয়ে রেখেছি, যাবে কি? না। তাহলে যদি যেতে হয়, তার মানে নিশ্চয়ই সার্কিটে একটা ব্যাটারি লাগাতে হবে। আমি কি করলাম যে আমি এইরকম একটা সার্কিট করেছি, কারেন্ট ফ্লো করবে? কেন ফ্লো করবে না? ব্যাটারি তো নেই। ঠেলবে কে? চার্জটাকে এখান থেকে ঠেলবে কে? কেউ ঠেলার নেই। তার মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি পাঠাতে হয়, ওকে রেজিস্ট্যান্সের মধ্যে যেতে চাইবে না। তাহলে যদি পাঠাতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? বাইরে থেকে ওকে কাজ করাতে হবে। তার মানে ব্যাটারি কী করবে? কাজ করবে, রাইট? তাহলে এই ব্যাটারিটা কী করবে? ইট উইল ডু দি ওয়ার্ক। সেল হোক ব্যাটারি হোক, ইট উইল ডু দি ওয়ার্ক। কথা উল্টো জায়গায় যাস না, যেটা বোঝাচ্ছি সেটা বোঝ। তাহলে ব্যাটারিটা কেন দেয়া? ওকে সোর্স কেন বলি? ওকে ইলেকট্রোমোটিভ ফোর্স দিচ্ছে কেন বলি? কারণ ও কি করে? ও চার্জটাকে পুশ করে গোটা সার্কিটটাকে ঘোরায়। বোঝা গেল? এবার যখন গোটা সার্কিটটা চার্জটা ঘুরে আসছে, তার জন্য ডাব্লু কাজ করতে হয়েছে। কতটা চার্জকে ঘোরানোর জন্য? কিউ চার্জকে। তাহলে ডাব্লু কি? কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, রাইট? ডাব্লু কি? কতটা? কতটা চার্জের জন্য? তাহলে ইউনিট চার্জের জন্য কি করে বার করব? ভেরি গুড। তাহলে ইউনিট চার্জের জন্য ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লু বাই কিউ। এটাকে আমরা পোটেনশিয়াল ভি বলি। ক্লিয়ার হয়েছে? যেখানে ডাব্লু ইজ দ্য ওয়ার্ক ডান, যেখানে ডাব্লু হচ্ছে ওয়ার্ক ডান, আর কিউ কি? কিউ হচ্ছে চার্জ, ভি কি? ভি ইজ পোটেনশিয়াল। প্রত্যেকে এইটুকু জাস্ট নোট ডাউন করে নাও ফার্স্ট। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি। তাহলে ভোল্ট ভি, যেটা আমরা বলছি ভোল্টেজ, দ্যাট ইজ ডাব্লু বাই কিউ, যেখানে ডাব্লু হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান মানে যা, এনার্জি মানেও তাই। সো ডাব্লু হচ্ছে ওয়ার্ক ডান বাই কিউ হচ্ছে চার্জ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ভি ইকুয়ালস ডাব্লু বাই কিউ। আচ্ছা, ডাব্লুর ইউনিট কি হবে? ওয়ার্ক ডানের ইউনিট কি? এনার্জির ইউনিট কি? জুল। আর কুলম্বের চার্জের ইউনিট কি? কুলম। তার মানে ভোল্টের ইউনিট যদি আমি ভোল্ট লিখি, ভোল্টেজের ইউনিট, সো আমি লিখতে পারি ভোল্ট ইকুয়ালস টু জুল পার কুলম। দেখো, ইজ দ্যাট ক্লিয়ার? ভোল্ট, ভি স্ট্যান্ডস ফর ভোল্ট, ভোল্টেজ ইকুয়ালস টু জুল পার কুলম। না, কোনো আলাদা নাম নেই। আয়, সো ক্যান উই রাইট ইট? ভোল্টেজ ভোল্ট ইকুয়ালস টু জুল পার কুলম। আচ্ছা, আমরা করবো এবার কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স কাকে বলে? এনিওয়ান? রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স কাকে বলে? আচ্ছা, রেজিস্ট্যান্স হচ্ছে এনি অবস্ট্যাকেল ইন দ্য পাথ অফ ফ্লো অফ কারেন্ট। আচ্ছা, আমাকে একটা কথা বল। সাপোজ এটা হচ্ছে একটা সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটালে কি আছে? কিছু সোডিয়াম আয়ন আছে, তার সাথে তার ইলেকট্রনগুলো আছে। সোডিয়াম মানে কি? সোডিয়াম হচ্ছে Na2311, তাই না? তার মানে তার সেন্টারে কতগুলো থাকে? 11টা প্রোটন, 12টা নিউট্রন। বাইরে কতগুলো ইলেকট্রন ঘুরছে? 11টা ইলেকট্রন। তাহলে এরকম প্রথম অরবিটে 2টো, তারপরে অরবিটে 8টা, হয়ে গেল 10টা। আর একদম বাইরের অরবিটে কটা? 1টা। আমি কি করলাম? এই যদি বাইরের অরবিটের ইলেকট্রনটাকে এখান থেকে বার করে দিই, তার মানে এরকম একটা লিখি, তাহলে বাইরের অরবিটে কোনো ইলেকট্রন থাকলো না। এই যে ইলেকট্রনটাকে বার করে দিলাম, এইটা হয়ে গেল ফ্রি ইলেকট্রন। কি হয়ে গেল? ফ্রি ইলেকট্রন। তাহলে ভেতরে যেটা রয়েছে, এখানে নিশ্চয়ই প্রোটন 11টা, ইলেকট্রন 10টা। তাহলে এটা পজিটিভ না নেগেটিভ?
প্রোটন 11টা, ইলেকট্রন 10টা, পজিটিভ নেগেটিভ পজিটিভ, কারণ এখানে 11টা প্রোটন রয়েছে, 10টা ইলেকট্রন রয়েছে, তাহলে এটা কি ইলেকট্রিক্যালি পজিটিভ। এই যে পোর্শনটা যেটা ইলেকট্রিক্যালি পজিটিভ, এটাকে আমরা বলবো পজিটিভ কার্নেল। কি বলবো? পজিটিভ কার্নেল। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, রাইট ডাউন, দিস ইজ পজিটিভ কার্নেল। ওকে, এর সাথে যে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আছে, দিস ইজ আ নেগেটিভ ইলেকট্রন, এটাকে ই মাইনাস দিয়ে লিখবো। তার মানে কি, পুরো মেটালটাকে আমি এরকম কিছু পজিটিভ কার্নেল আর তার সাথে লেগে থাকে ইলেকট্রন দিয়ে লিখতে পারি। কিছু পজিটিভ কার্নেল লেগে থাকে ইলেকট্রন, পজিটিভ কার্নেল লেগে থাকে ইলেকট্রন, পজিটিভ কার্নেল লেগে থাকে ইলেকট্রন লিখতে পারি। মনে করো যে আমার যে ইলেকট্রনটা আমি এখানে পোটেনশিয়াল দিয়েছি, সাপোজ এখানে প্লাস লিখেছি, এখানে মাইনাস লিখেছি। মনে করো যে ইলেকট্রনটা আমার আছে, সে এখান থেকে ফ্লো করতে চাইছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সে ইচ্ছা মতো ফ্লো করতে পারবে না। সে কি করবে? এরকম ধাক্কা খেতে থাকবে রাস্তায় যেতে যেতে। যখনই ধাক্কা খাবে, দেখো একটু একটু করে সে সামনের দিকে এগোচ্ছে, কিন্তু সে যেরকম স্পিডে যাচ্ছে সে কি সেরকম স্পিডে এগোতে পারছে? কিন্তু দেখো একটু একটু করে কিন্তু এগিয়ে যাচ্ছে। কলিশন হচ্ছে, কার কার সাথে হচ্ছে? আয়নের সাথে বা অন্য ইলেকট্রনের সাথে অন্য ইলেকট্রনের, রাইট? তার মানে যখন ইলেকট্রনটা সামনের দিকে এগোতে চাইছে, ও কিন্তু সামনের দিকে এগোতে পারছে না। ও কি করছে? ও কোলাইড করছে। কার সাথে কোলাইড করছে? ইয়েস, আইদার পজিটিভ কার্নেলের সাথে কোলাইড করছে, নয়তো এখানে থাকা ইলেকট্রনের সাথে ইলেকট্রনের কোলাইশন হচ্ছে। এনার্জি তৈরি হচ্ছে না, এনার্জি ওয়েস্ট হচ্ছে। তৈরি হচ্ছে বলবো না, ধাক্কা খেলে কি হয়? এনার্জি ওয়েস্ট হয়। তাই ও কি করছে? ও এমনিতে নিজে খুব স্পিডে যাচ্ছে, বাট যখন ও ধাক্কা খেতে খেতে গ্র্যাজুয়ালি এগোচ্ছে, তাহলে ও স্লো এগোচ্ছে না ফাস্ট এগোচ্ছে? স্লো এগোচ্ছে। এই যে স্পিড, যে স্পিডে একটা ইলেকট্রন সামনের দিকে এগায়, এটাকে বলে ড্রিফট ভেলোসিটি। কি বলে? ড্রিফট ভেলোসিটি। তার মানে ড্রিফট ভেলোসিটি কি? দি অ্যাভারেজ ভেলোসিটি উইথ হুইচ দ্য ইলেকট্রন মুভস অ্যালং দ্য ওয়্যার ইজ নোন অ্যাজ ড্রিফট ভেলোসিটি। ওটা কি ইন্ডিভিজুয়াল ভেলোসিটি? না, ইটস অ্যান অ্যাভারেজ ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। কি বললাম? ওটা অ্যাভারেজ ভেলোসিটি। কেন বলছি অ্যাভারেজ ভেলোসিটি? তার কারণ হচ্ছে ওই ভেলোসিটিটাকে নিয়েই ও ধীরে 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 সামনের দিকে যাচ্ছে। ইলেকট্রনের স্পিড কি স্লো? না, ইলেকট্রন অনেক তাড়াতাড়ি যায়, কিন্তু অ্যাভারেজ স্পিড অফ ইলেকট্রন কি? স্লো। বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে ওহম কি বলল? ওহম বলল যে আমি যদি এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিই। আচ্ছা, আমরা একটু বুঝবো পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলে। পোটেনশিয়াল ডিফারেন্স ভালো করে বুঝবি। সাপোজ ইজি বোঝাতে গেলে, মনে করো আমার কাছে সেই 10 তলা আর 4 তলার গল্পটা বলি। সো মনে করো আমার কাছে একটা 10 তলা বাড়ি আছে, আমি একজনকে 4 তলায় দাঁড় করিয়েছি, আমি 10 তলায় রেখেছি। তাহলে আমাকে একটা ছোট্ট কথা বল, যে যদি এটা আমার বাড়িটা হয়, দুটো ফ্লোর হয়, এটা 10 তলা, এটা 4 তলা, এটা গ্রাউন্ড ফ্লোর, রাইট? গ্রাউন্ড ফ্লোর থেকে 4 তলা যদি আমাকে একটা জলের বোতল তুলতে হয়, তাহলে আমাকে 40 জুল কাজ করতে হয়। গ্রাউন্ড ফ্লোর থেকে 10 তলাতে যদি একটা জলের বোতল তুলতে হয়, তাহলে আমাকে 100 জুল কাজ করতে হয়। এবার আমার মাসি বলছে 4 তলায় তার ওই সেম জলের বোতল আছে, ওইটাকে যদি সে 10 তলায় তুলতে চায়, কতটা কাজ করতে হবে? কতটা? 60 জুল। তার মানে কেন 60 জুল? নিশ্চয়ই 60 মানে 100 জুল মাইনাস 40 জুল, রাইট? তার মানে এইটার পোটেনশিয়াল যদি V2 হয়, এটার পোটেনশিয়াল যদি V1 হয়, তার মানে কি লিখতে পারি? যে এর আর এর মধ্যে পোটেনশিয়াল যতটা লাগবে ডেল্টা ভি, তাহলে ডেল্টা ভিকে কি বলতে পারি? নিশ্চয়ই V2 মাইনাস V1, 100 জুল মাইনাস 60 জুল 40 জুল। ক্লিয়ার হয়েছে? এই যে ডেল্টা ভি, এটা কি? এই পোটেনশিয়াল আর এই পোটেনশিয়ালের মধ্যে ডিফারেন্স বা গ্যাপ, এটাকে বলবো পোটেনশিয়াল ডিফারেন্স। একদম পরিষ্কার? ওকে, তো মনে কর যে আমি কি করেছি, এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি। এই যে মেটালটা রয়েছে, এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা মানে কি? নিশ্চয়ই এই দিকে ইলেকট্রনগুলো যেতে শুরু করবে, কারণ প্লাস নিশ্চয়ই চাইবে না ইলেকট্রন ওর কাছে থাকুক। যারা অনলাইন আছিস অডিওটা পুরো অফ করে দে। প্লাস নিশ্চয়ই চাইবে না যে ইলেকট্রনগুলো ওইদিকে চলে যাক, প্লাস নিশ্চয়ই চাইবে না ইলেকট্রনগুলো দাঁড়িয়ে থাকুক, রাইট? তার মানে কি, যদি আমি মনে করি যে আমার একটা পজিটিভ চার্জের কথা, তাহলে প্লাস কি করবে? পজিটিভ চার্জটাই কি করবে? ঠেলবে না টানবে? ঠেলবে। মাইনাস কি করবে? ইলেকট্রনগুলোকে ঠেলবে না টানবে?
না, মাইনাস কি করবে, ইলেকট্রনগুলোকে কি করবে, মাইনাস ঠেলবে, কারণ ইলেকট্রন কি চার্জ, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে মাইনাসটা ইলেকট্রনকে কি করবে, ঠেলবে, পজিটিভটা প্লাসকে কি করবে, ঠেলবে। তাহলে যারা অনলাইন আছিস প্লিজ রিপ্লাই করিস না, অডিওটা অফ রাখিস, তাহলে কি হবে, ইলেকট্রনগুলো কি হবে, মাইনাস থেকে কি করবে, প্লাসের দিকে আসবে। আর উই ক্লিয়ার? তার মানে ইলেকট্রনগুলো যেদিকে যায় কারেন্ট তার কোন দিকে ফ্লো করে, উল্টো দিকে ফ্লো করে। তাহলে ইলেকট্রনগুলো যদি এই দিকে যায় কারেন্ট কোন দিকে ফ্লো করবে, উল্টো দিকে। মাথায় রাখবে, ফার্স্ট থিং, কারেন্ট ফ্লোজ opposite to the direction of electrons. Current flows opposite to the direction of electrons. Next point লিখবে, current flows in the direction of positive charge. Current flows in the direction of positive charge. লিখানো জমজম। ওকে, তার মানে কি হলো, যে আমি এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি। তার মানে কি, এখানে একটা আমার ডেল্টা ভি আছে, রাইট, দিস ইজ ডেল্টা ভি। এইটার জন্য তাহলে আলটিমেটলি ইলেকট্রনগুলো তো এদিকে আসছে, তাহলে আলটিমেটলি কারেন্ট তার উল্টো দিকে ফ্লো হচ্ছে। তাহলে দিস ইজ দি ডাইরেকশন অফ কারেন্ট, দিস ইজ দি ডাইরেকশন অফ ইলেকট্রন। তাহলে একটা পোটেনশিয়াল ডিফারেন্স দিয়েছি, তার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, রাইট। তার মানে পোটেনশিয়াল যত বাড়াবো কারেন্ট ফ্লো কী হবে, বাড়বে না কমবে, বাড়বে। পোটেনশিয়াল যত বাড়াবো কারেন্ট ফ্লো কী হবে, বাড়বে। তার মানে ওহমস ল ভেরি ইম্পর্টেন্ট, 100-200 খানা স্টার দিয়ে লেখো, কোনো অসুবিধা নেই। ওহমস ল আমাকে কি বললো, যে স্যার দি কারেন্ট ফ্লোয়িং ইন আ কন্ডাক্টর is directly proportional to the potential difference applied across its two terminals. Current flowing in a conductor is directly proportional to the potential difference applied across its terminals. Okay, the current flowing in a conductor, obviously resistance আছে, the current flowing in a conductor is directly proportional to the potential difference across its terminals. তাহলে I যদি proportional to R হয়, is directly proportional to the potential difference applied across its terminals. তার মানে আমরা এটাকে লিখতে পারি যে or delta V is proportional to I। তার মানে কি লিখতে পারি, ডেল্টা ভি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইনটু আই। যদি আমাকে প্রপোর্শনালিটি তুলতে হয় আমায় কি আনতে হয়, কনস্ট্যান্ট। তাহলে আমি আর লিখলাম, ইচ্ছা করে আর লিখলাম। এই যে কনস্ট্যান্টটা, আরটা কি, আর ইজ আ কনস্ট্যান্ট, আর কি, আর ইজ আ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। কি নাম, রেজিস্ট্যান্স। দিস কনস্ট্যান্ট ইজ রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এখানে ডেল্টা ভি কি, দিস ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, আই কি, দিস ইজ কারেন্ট। Okay, R is a constant which is resistance, delta V is potential difference, I is current. আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম। কিছু জিনিস দেখব। ফার্স্ট হচ্ছে ইউনিট অফ R বা ইউনিট অফ রেজিস্ট্যান্স ফার্স্টে দেখব। দেখো ইউনিট অফ R আমি কি জানি, V ইকুয়ালস আই আর, আর R ইকুয়ালস কি হবে, V বাই আই। V ইজ ভোল্ট, I ইজ অ্যাম্পিয়ার। শর্টে লিখলে কি লিখবো, V বাই এ, এইটাকে লেখে ওহম দিয়ে, কি লেখে, ওহম। এটা ওমেগা সাইনটার নাম হচ্ছে ওমেগা, এটা একটা গ্রিক লেটার ওমেগা। এটাকে আমরা উচ্চারণ করব ওহম হিসেবে, ইন মেমোরি অফ ওহমস ল যে সায়েন্টিস্ট এটাকে দিয়েছে। ইজ ইট ক্লিয়ার? অর তাহলে আমি কি লিখবো, আর ইকুয়ালস টু ওহম। ওকে, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ওহম। আচ্ছা, এটুকু আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা জানবো ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স। আচ্ছা বলতো, আমি যদি একটা তারকে কাটি
একটা তারকে দুটো মাথা থেকে কেটে দিলাম, যে শেপটা পেলাম ওটা কী ধরনের শেপ? ইজ ইট স্পেরিক্যাল, ইজ ইট সিলিন্ড্রিক্যাল, ইজ ইট কনিক্যাল? কী ধরনের শেপ? সিলিন্ড্রিক্যাল। তার মানে যে কোনো রেজিস্ট্যান্সকে যদি আমরা বার করতে চাই আমাদের নর্মাল ওয়্যারের জন্য, তাহলে ওটাকে এরকম একটা পার্ট অফ সিলিন্ডার ইমাজিন করতে পারি, রাইট? এই সিলিন্ডারের একটা এরিয়া অফ ক্রস সেকশন আছে, তো এটাকে বলবো আমি এরিয়া এ। কি বলবো? এরিয়া এ। এই যে এটা কি? দিস ইজ লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এটা কি? লেন্থ অফ দ্য কন্ডাক্টর। বলা যায় এই যে রেজিস্ট্যান্স আর ইজ প্রপোর্শনাল টু এল। তার মানে কি? লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল। লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? বাড়বে। তার মানে ইফ আর ইজ প্রপোর্শনাল টু এল, তার মানে আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, তার মানে লেন্থ যদি বাড়ে আর কি হবে? বাড়বে। একইভাবে আর প্রপোর্শনাল টু 1/a, তার মানে এরিয়া বাড়লে রেজিস্ট্যান্সের কি হবে? এরিয়া বাড়লে রেজিস্ট্যান্সের কি হবে? কমবে। এটাকে কি প্রপোর্শনাল বলে? ইনভার্সলি প্রপোর্শনাল। কি বলে? ইনভার্সলি প্রপোর্শনাল। উপরেরটাকে বলে, এই রিলেশনটাকে বলে ডাইরেক্টলি প্রপোর্শনাল। দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। এই রিলেশনটাকে বলে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, আচ্ছা, তাহলে এই দুটো যদি মেলানো হয় তাহলে আমি কি পাবো? দুটোকে মেলানো হলে আমরা পাবো আর ইকুয়ালস টু আর ইজ প্রপোর্শনাল টু, উপরে এল নিচে এ, এটা পাবো না? তাহলে প্রপোর্শনালিটি তুলতে গেলে কি করতে হয় আমাকে? প্রপোর্শনালিটি তুলতে গেলে কি করতে হয়? একটা কনস্ট্যান্ট আনতে হয়, রাইট? তাহলে কি কনস্ট্যান্ট পাবো? আর ইকুয়ালস টু রো এল বাই এ। কি পাবো? রো এল বাই এ। এই যে রো, তাহলে রোটা কি? দিস ইজ আ কনস্ট্যান্ট। দিস ইজ আ কনস্ট্যান্ট। এটাকে বলে রেজিস্টিভিটি। কি বলে? রেজিস্টিভিটি। ওকে, তার মানে কিছু জিনিস বুঝলাম যে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, এর যদি এরিয়াটা বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কমে। তাই দুটোকে মিলিয়ে যদি একটা ইকুয়েশন বানাই, যে ইকুয়েশনটা হচ্ছে আর ইকুয়ালস টু রো এল বাই এ, সেখানে একটা কনস্ট্যান্ট পাই যেটা হচ্ছে রো ইজ রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কি? মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। ধর কপারের যে রেজিস্টিভিটি হবে সিলভারের নিশ্চয়ই সেম রেজিস্টিভিটি হবে না। সিলভারের যে রেজিস্টিভিটি হবে ব্রোঞ্জের সেম হবে না। ব্রোঞ্জের যা হবে ম্যাঙ্গানিনের তা হবে না। ম্যাঙ্গানিনের যা হবে কনস্ট্যান্টিনের তা হবে না। টিনের তা হবে না। লেডের তা হবে না। টাংস্টেনের তা হবে না। তার মানে রেজিস্টিভিটি ইজ এ মেটেরিয়াল ডিপেন্ডেন্ট প্রপার্টি। ধর আমি কপার নিয়ে কাজ করছি, তাহলে কপারের যখন ইকুয়েশন করব এখানে রেজিস্টিভিটি অফ কপার দিতে হবে। ধর সিলভার নিয়ে কাজ করছি, সিলভারের নিয়ে যখন লিখবো তখন এখানে রেজিস্টিভিটি অফ কার দিতে হবে? সিলভার, বিকজ ইট ইজ মেটেরিয়াল ডিপেন্ডেন্ট। যখন ম্যাঙ্গানিন নিয়ে কাজ করবো তাহলে রেজিস্টিভিটি অফ কী দিতে হবে? ম্যাঙ্গানিন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন টেম্পারেচার। কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচার। যদি টেম্পারেচার বাড়াই রেজিস্ট্যান্স কি হবে? অনেক বেড়ে যাবে। ওকে, আর একটা লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ রেজিস্ট্যান্স increases with increase in temperature. ওকে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে যায়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা বুঝলাম যে মেটেরিয়াল প্রপার্টি তার মানে রেজিস্ট্যান্সের 4টে গুণ বুঝলাম। একটা হচ্ছে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে, আর বুঝলাম টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে। আর একটা হচ্ছে যেটা বারবার বললাম, মেটেরিয়াল ডিপেন্ডেন্ট প্রপার্টি, দ্য সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর, কারণ তাহলে ওখানে রেজিস্ট্যান্স কী হবে? কম। কপার তার থেকে একটু কম, আবার ভালো কন্ডাক্টর, তাহলে রেজিস্ট্যান্স ওখানে আরেকটু কম, আরেকটু বেশি। চলে আসি টাংস্টেন, হিট হয়ে জ্বলে ওঠে, তাহলে রেজিস্ট্যান্স ওখানে বেশি না কম? বেশি। তার মানে রেজিস্ট্যান্স ইজ অলসো মেটেরিয়াল ডিপেন্ডেন্ট। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? ওকে, 9-এর বি কমপ্লিট। 9-এর সিতে আছে এফিশিয়েন্ট ইউজ অফ এনার্জি। কিচ্ছু নেই, এফিশিয়েন্ট ইউজ অফ এনার্জি 5 মিনিট লাগবে না। আমরা এনার্জি এফিশিয়েন্টলি কী করে ইউজ করব? বল, এই ঘরে লাইট জ্বালিয়ে চলে যাবো না? তাহলে যেটা ব্যবহার হয়ে যাবে কী করব? অফ করে দেবো। বাড়িতে মোটরটা চলতেই থাকবে, জল পড়ে যাচ্ছে, অ্যালাউ করব না? তাহলে কি করব? অফ করে দেবো। ধর এই মোবাইলটা ব্যাটারিতে চলছে, এমনি ফাও স্ক্রিনটা অন করে রেখে দেবো না? তাহলে এগুলো কি এফিশিয়েন্ট ইউজ অফ এনার্জি। আচ্ছা, এনার্জি এফিশিয়েন্টলি কেন ইউজ করবো? এনিওয়ান?
ওকে, কারণ আমরা এনার্জিটা খুব কষ্ট করে প্রডিউস করি। আমাকে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টই হোক বা আমাকে আমাদের ফসিল ফুয়েলগুলো বার্ন করেই হোক, এনার্জিটা খুব কষ্ট করে প্রডিউস করা হয়। ওটা যদি নষ্ট করে ফেলি, পয়সা অল্প অল্প দিচ্ছি কারণ গভর্নমেন্ট সেটা আমাদেরকে হেল্প করছে, বাট আমার যদি এটা ফালতু নষ্ট, বাইকটাকে স্টার্ট দিয়ে রেখে দেবো, চলবো না এমনি বাইকটাকে পার্ক করে স্টার্ট দিয়ে রেখে দেবো না, লোকে ধরে পেটাবে যে পাগল হয়ে গেছে, রাইট? তার মানে কি, উই শুড কনজার্ভ এনার্জি। আচ্ছা, এইটুকু বোঝা গেল। এবার এটার জন্য কিছু সোশ্যাল ইনিশিয়েটিভ, কিছু এনজিও কাজ করছে, কিছু কমিউনিটি কাজ করছে, সেগুলোকে আমাদের মানে ওদেরকে এনকারেজ করতে হবে, ওদেরকে হেল্প করতে হবে। আমাদের নিজেকেও কিছু কমিউনিটি ওয়ার্কে যেতে হবে, লোককে বোঝাতে হবে যে নষ্ট করো না, লাইট জ্বালিয়ে চলো না, এসি অহেতুক এসি চালিও না, যখন ঠান্ডা পড়েছে তখন চালিও না, যখন খুব গরম পড়েছে কন্ট্রোল করতে পারছো না তখন চালাও, হঠাৎ করে আরামের জন্য তুমি এসি চালিয়ে রেখো না। ওকে, সো দিস আর সাম এফিশিয়েন্ট ইউজেস অফ এনার্জি। ক্লিয়ার হয়েছে কথাটা? ওকে, একটা অঙ্ক করবো, লেখো, নিউমেরিক্যাল করবো একটা। এ বাল্ব ড্রজ এ কারেন্ট অফ, লেখো, এ বাল্ব ড্রজ এ কারেন্ট অফ 3 ampere. A bulb draws a current of 3 ampere. A bulb draws a current of 3 ampere if the resistance of the bulb is 5 ohm. A bulb draws a current of 3 ampere if the resistance of the bulb is 5 ohm. Find its potential difference. জমজম কি ফর্মুলা ইউজ করবো? এনিওয়ান? V equal to Ohm's law. কি ইউজ করবো? V equals to IR. কি ইউজ করবো? V equals to IR. কোশ্চেনটা একবার রিপিট করো না। The current through a bulb or a bulb draws a current of 3 ampere. A bulb draws a current of 3 ampere. If its resistance is 5 ohm, find the potential difference across the bulb. If কত? 15 joule. How did you make it out? If V equals to IR, I কত? 3, R কত? 5 3s are 15, that's really 15 volt, not joule. কি করছি? ভোল্ট। আমরা করেছি মনে আছে, ভোল্ট কি? ওয়ার্ক ডান বাই চার্জ, W বাই কিউ, তার মানে জুল পার কুলম। আমরা এখানে ভোল্ট নিয়ে কাজ করছি, নট ভোল্টেজ। ভোল্ট নিয়ে কাজ করছি, নট এনার্জি। ওকে, ক্লিয়ার হয়েছে? আর একটা অঙ্ক করো, ঝটপট করবে, যে ইন ট্রান্সফারিং 1.5 কুলম চার্জ and work equal to 9 joule is done. Calculate the potential difference. Formula কি ফর্মুলা ইউজ করব? In transferring 1.5 coulomb charge, a work of 9 joule is done. Very good. V equals to, এই তো বুঝেছিস, V equals to W by Q. ঝটপট করো, ক্যালকুলেটর লাগবে না। Calculate the potential difference across the wire. 6 কি করে হলো? That is 9 joule, very good, by 1.5 coulomb. এটা কাটলে হয় 6, so that will be 6 joule per coulomb, মানে 6 volt. Is that clear? Done? Clear? ওকে, তার মানে অঙ্ক এগুলোই থাকবে, বাকিগুলো বাড়িতে করবে। বুঝতে কষ্ট হয়েছে? এনি প্রবলেম, কোনো জায়গায় সমস্যা? নো। চলো, ডান।